15 বছরে অন্তত 948 জন রাজনৈতিক পরিচয়ে গুম হয়েছেন। 157 জনের এখনো কোনো খোঁজ নেই। এর কেন্দ্র ছিল ডিজিএফআই এর সদর দপ্তরের একটা ভবন। ভুক্তভোগীরা যার নাম দিয়েছেন আয়নাঘর। যে যন্ত্র ফ্যাসিবাদের 1.5 যুগ ধরে মানুষকে গুম খুন করে গেছে, সেই যন্ত্র কি আবারও সক্রিয়? তার বিষ দাঁত কি ভাঙা হয়েছে, নাকি নিয়ন্ত্রণের হাত বদল হয়েছে মাত্র? বাগেরহাটের মোংলায় একটা চায়ের দোকান থেকে মিরাজ শেখ নামের একজন জেলেকে তুলে নেওয়া হয়। সাক্ষীদের ভাষ্যমতে কোস্ট গার্ডের পোশাকে থাকা লোকজন তাকে তুলে নিয়ে গেছে। এদিকে কোস্ট গার্ড সেটা অস্বীকার করে। আমার একটাই ছেলে এইরকমের যে কোস্টগার্ডে করবে গুম, এই কোনোদিন ভাবতে পারি নাই আমি। অগত্যা ভিকটিমের পরিবার থানায় যায়, প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে, মন্ত্রণালয়ে আবেদন করে, কিন্তু কোনো জবাব পায় না। ঘটনার পরদিন কোস্টগার্ড কার্যালয় থেকে মিরাজের ফোন ফেরত দেওয়া হয়। পরে কোস্টগার্ড সদস্যরাই সেটা আবার নিয়ে যান। 4 জন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন তারা মিরাজকে কোস্টগার্ডের স্পিডবোটে তুলে নিতে দেখেছেন, যদিও নিরাপত্তার কারণে তারা নাম প্রকাশ করতে পারেননি। কোনো কুল কিনারা না পেয়ে 22 জুন মিরাজের বাবা মোস্তফা শেখ হাইকোর্টে রিট করেন। 22 জুলাই হাইকোর্ট নির্দেশ দেয় 15 কার্যদিবসের মধ্যে ভিকটিম মিরাজকে হাজির করতে হবে। সেই সময়সীমা বহু আগেই পেরিয়ে গেছে, কিন্তু মিরাজ এখনো ফিরেনি। এই ঘটনা ঘটেছে 2026 সালের 10 এপ্রিল, গণতান্ত্রিকভাবে নির্বাচিত বিএনপি সরকারের আমলে। এমন সময়ে এই ঘটনা ঘটেছে যখন বাংলাদেশে একটা জুলাই গণ অভ্যুত্থান ঘটে গেছে, হাসিনার ফ্যাসিবাদী শাসনও আর নেই। এমনই এক সময়ে মিরাজ রাষ্ট্রীয় বাহিনীর হাতে নিখোঁজ হয়েছে যখন তার নিখোঁজ হওয়ার কথা নয়। এই ঘটনাকে আমরা কি বলবো? গুম, অপহরণ, নাকি গুপ্ত হত্যা? জানি এই ঘটনা আমাদের কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছে দিচ্ছে না, কিন্তু এই প্রশ্ন তো তোলাই যায়, যে যন্ত্র ফ্যাসিবাদের 1.5 যুগ ধরে মানুষকে গুম খুন করে গেছে, সেই যন্ত্র কি আবারও সক্রিয়? তার বিষ দাঁত কি ভাঙা হয়েছে, নাকি নিয়ন্ত্রণের হাত বদল হয়েছে মাত্র? গুম সংক্রান্ত কমিশন অফ ইনকোয়ারির চূড়ান্ত হিসাব বলছে 15 বছরে অন্তত 948 জন রাজনৈতিক পরিচয়ে গুম হয়েছেন। 157 জনের এখনো কোনো খোঁজ নেই। এর কেন্দ্র ছিল ডিজিএফআই এর সদর দপ্তরের একটা ভবন। ভুক্তভোগীরা যার নাম দিয়েছেন আয়নাঘর। গুম হওয়া মানুষদের মধ্যে কোনো একক দলের আধিপত্য ছিল না। জামাত শিবির থেকে শুরু করে বিএনপির নেতাকর্মী, যে কোনো বিরোধী কণ্ঠস্বরের বিরুদ্ধেই এই যন্ত্র ব্যবহার করা হয়েছে। কমিশন যখন পরিদর্শনে যায়, তারা প্রমাণ ধ্বংসের তাড়াহুড়া দেখতে পায়। তারা গিয়ে দেখে আয়নাঘরের টাইলস তুলে ফেলা হয়েছে, দেয়াল ভেঙে সেল বড় দেখানো হয়েছে, বন্দীদের হাতে লেখা আর্তনাদ রং দিয়ে ঢেকে ফেলা হয়েছে। কিন্তু আয়নাঘরের কোনায় তখনও পুরনো টাইলসের খণ্ডাংশ ছিল, সিলিংয়ে পুরনো দেয়ালের দাগ ছিল। সব চিহ্ন মুছে ফেলা যায়নি, কিন্তু মুছে ফেলার চেষ্টা ছিল, তাড়াহুড়ো ছিল। আর এই তাড়াহুড়োই প্রমাণ করে আয়নাঘর শেষ হলেও তার সম্ভাবনা শেষ হয় না। রাষ্ট্রীয় গুম খুনের এই যন্ত্র প্রথম ভাঙার চেষ্টা করা হয় 2025 সালে। অন্তর্বর্তী সরকার এই সময় 2টি অধ্যাদেশ জারি করে, জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ আর গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশ। এর ফলে বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো মানবাধিকার কমিশন নিজস্ব তদন্তকারী নিয়োগ করার বৈধতা অর্জন করে, সেটাও আবার পুলিশের কমান্ড কাঠামোর বাইরে থেকে। এটা নিছক কোনো প্রস্তাব বা কল্পনা ছিল না, কয়েক মাস বাস্তবে কার্যকরও ছিল। এরপর ফেব্রুয়ারি 2026-এর নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসে, তারেক রহমান প্রধানমন্ত্রী হন। নতুন সংসদের একটা বিশেষ কমিটি অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো পর্যালোচনা করে আর ঠিক এই দুটো অধ্যাদেশকে মেয়াদ পার করে বিলুপ্ত হতে দেয়। কমিটির নিজস্ব সদস্য মোহাম্মদ নওশাদ জমির এই মর্মে লিখিত ভিন্নমত জমা দেন যে তদন্তের আগে সরকারি অনুমতি নেওয়ার শর্তটা সরাসরি সংবিধান বিরোধী। কিন্তু চূড়ান্ত প্রতিবেদন প্রকাশের ঠিক আগে তার ভিন্নমত প্রত্যাহার হয়ে যায় কোনো ব্যাখ্যা ছাড়াই। 13 এপ্রিল 2026 জাতীয় মানবাধিকার কমিশনের সব সদস্য একযোগে পদত্যাগ করেন। তারা খোলা চিঠিতে জানান 11 এপ্রিল অর্থাৎ অধ্যাদেশ বাতিলের মুহূর্ত থেকে নতুন কোনো গুম ফৌজদারি আইনে সংজ্ঞায়িতই নয়। ফলে ভুক্তভোগীরা ট্রাইব্যুনালে গেলেও প্রতিকার পাবেন না। সেদিক থেকে দেখলে মিরাজ শেখকে যে মাসে তুলে নেওয়া হয়, সেই মাসে অর্থাৎ 2026 সালের এপ্রিলে বাংলাদেশে গুম আইনিভাবে কোনো অপরাধ ছিল না। সম্প্রতি তারেক সরকার নতুন খসড়া এনেছে, গুম নিরোধ ও প্রতিকার আইন 2026। সেই আইনে শাস্তির ভাষাও কঠোর।
যাবজ্জীবন থেকে মৃত্যুদণ্ড পর্যন্ত। কিন্তু তদন্তের ভার দেওয়া হয়েছে পুলিশকে, যে বাহিনী নিজেই এই অপরাধে সবচেয়ে বেশি অভিযুক্ত। শুধু তাই নয়, কমিশন নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে নিজে তদন্ত করতে পারবে না, শুধু অভিযুক্ত বাহিনীর কমান্ডারকে অনুরোধ করতে পারবে। আর এই একটা বিধানেই আসল সংকটটা বোঝা যায়। কোনো ক্ষমতা যদি নিজেই নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিচারক হয়ে বসে, তাহলে সেটা আসলে বিচার নয়, বরং জুলুমকে বৈধতা দেওয়ার একটা কৌশল। যে হাতে ক্ষমতা তুলে দেওয়া হয়েছে ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য, সেই হাত যদি নিজেই নিজের অপরাধের ফয়সালা করে, তাহলে ক্ষমতাটা আর আমানত থাকে না। কমিশনের সাবেক সদস্য সাজ্জাদ হোসেন তাই বাংলা ট্রিবিউনকে বলছেন, এই খসড়ায় মানবাধিকার কমিশনকে পুরো প্রক্রিয়া থেকেই সরিয়ে দেওয়া হয়েছে, ফলে কার্যকর কোনো স্বাধীন প্রতিষ্ঠানই আর অবশিষ্ট থাকছে না। কমিশনের সদস্য ডক্টর নাবিল ইদ্রিস ডেইলি ওয়াদাকে বলছেন, কমিশনের নথিভুক্ত প্রায় ১৫০০ মামলার মধ্যে ২৫০টারও কম মামলায় থানায় জিডি হয়েছিল। অর্থাৎ পুলিশ ঐতিহাসিকভাবেই এই ধরনের অভিযোগ নিতে অস্বীকার করে এসেছে। দেখা যাচ্ছে বাংলাদেশের আইন প্রয়োগকারী সংস্থাগুলোর প্রাতিষ্ঠানিক প্যাটার্নটাই এরকম। সরকারের যুক্তি হলো সিস্টেমেটিক এবং ব্যাপক গুম যাবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে, বিচ্ছিন্ন ঘটনা যাবে সাধারণ আদালতে। যুক্তিটা কাগজে যথার্থ শোনায়, কিন্তু ২০১৪ সালের নারায়ণগঞ্জের ৭ খুনের কথা মনে করুন। তখন এটাকে বিচ্ছিন্ন ঘটনা মনে হয়েছিল, পরে বোঝা গেছে এটা ব্যাপক গুম সংস্কৃতিরই একটা অংশ। কোনো অপরাধ শুরু থেকেই কপালে সিস্টেমেটিক তকমা নিয়ে আসে না, সেটা বোঝা যায় বিচ্ছিন্ন ঘটনার স্বাধীন তদন্ত থেকেই। আর তদন্তই যদি পক্ষপাত দুষ্ট হয়, সিস্টেমেটিক প্যাটার্ন কখনোই ধরা পড়বে না, আর প্রতিটা গুম চিরকাল বিচ্ছিন্ন ঘটনা হয়ে থেকে যাবে। মিথ্যা মামলা দিয়ে গুমকে ঢেকে ফেলার প্রক্রিয়া বোঝার জন্য একটা উদাহরণ দিই। কমিশনে সাক্ষ্য দিতে আসা এক শ্রমিক নেতার ১৪ জন সহকর্মী একে একে গুম হন, মুক্তিপণ চাওয়া হয়, তারপর সবাইকে অস্ত্র মামলায় ফাঁসানো হয়। এই ভদ্রলোককে যে বন্দির সহযোগী হিসেবে দেখানো হয়, সেই বন্দি যখন প্রথম জেলে ঢুকে তখন তার বয়স ছিল ৮ বছর। ৩.৫ বছর জেল খাটার পর নিজের উকিল আদালতে অনুপস্থিত থাকায় নিজেই এই অসঙ্গতিটা বিচারকের সামনে তুলে ধরেন, তখন তার জামিন হয়। প্রশ্ন হলো, সাধারণ বুদ্ধিতেই যে ফাঁক ধরা পড়ে, বিচার ব্যবস্থার ভেতরে তদন্তের শুরুতে সেই ফাঁক ধরা পড়ল না কেন? কারণ তদন্তকারীরা নিজেরাই সেই প্রতিষ্ঠানের অংশ যারা এই মামলাগুলো সাজিয়েছে। আর জুলুমের একটা বৈশিষ্ট্য এই যে সে নিজের ভুল নিজে খুঁজে বের করতে চায় না। নতুন আইনে গুমের যে শাস্তি বিধান করা হয়েছে সেটা নিয়েও সতর্কতা জরুরি। নাবিল ইদ্রিস দেখিয়েছেন, কাউকে ৩৬ ঘন্টা আটক রাখা আর ৪ ঘন্টা বন্দি রাখার সাজা যদি একই হয়, যেটা ন্যূনতম ১০ বছর, তাহলে ভিকটিমকে জীবিত ছেড়ে দেওয়া অপরাধীর জন্য বিপজ্জনক। কারণ ভিকটিম ভবিষ্যতে সাক্ষী হয়ে উঠতে পারে। ফলে ভিকটিমকে হত্যা করে লাশ গুম করে ফেলাটাই অপরাধীর কাছে তখন অধিকতর নিরাপদ মনে হতে পারে। এখান থেকে আমরা একটা জিনিস বুঝতে পারি, কঠোর শাস্তির বিধান প্রণয়ন করা সহজ কাজ, কারণ তার মূল্য শোধ করতে হয় ভবিষ্যতে অন্য কাউকে। পক্ষান্তরে তদন্তের ক্ষমতা স্বাধীন কমিশনের হাতে ছেড়ে দেওয়া কঠিন, কারণ তার ফলাফল হবে তাৎক্ষণিক। মানবাধিকার সংগঠন অধিকার দাবি করেছে ২০২৫ সালের অধ্যাদেশ অপরিবর্তিত রেখেই আইন করা হোক। আন্তর্জাতিক অঙ্গনেও নতুন খসড়া নিয়ে বেশ প্রশ্ন উঠেছে। বেশ কয়েকটি মানবাধিকার সংস্থা যৌথ বিবৃতি দিয়েছে, কিন্তু এই বিতর্কের রায় শেষ পর্যন্ত কোনো আন্তর্জাতিক সনদের উপর নির্ভর করে না। প্রশ্নটা এখনও পূর্ণ, অনেক গভীর। ক্ষমতা কার আমানত, আর সেই আমানতের হিসাব কে চাইতে পারে? যদি আমানতদার নিজের হিসাব নিজেই লিখে। মিরাজ শেখের প্রশ্নে ফেরা যাক, এই ঘটনায় কোস্টগার্ড কি নির্দোষ? যদি তারা সত্যিই নির্দোষ হয়, তাহলে তাদের বক্তব্যের চাইতে একটা বিশ্বাসযোগ্য স্বাধীন তদন্তই তো বেশি প্রয়োজন। কারণ স্বাধীন তদন্ত শুধু জনগণকেই সুরক্ষা দেয় তা না, নিরাপত্তা বাহিনীর জন্য ঢাল হিসেবে কাজ করে। আমরা ধরে নিচ্ছি গণহারে গুম পুনরায় শুরু করার কোনো অভিপ্রায় বিএনপি সরকারের নেই, কিন্তু সরকার যদি সত্যিই চায় গুম সংস্কৃতি ফিরে না আসুক, তাহলে তার নিজের সংসদীয় কমিটি কেন সেই একমাত্র প্রতিষ্ঠানকে ভেঙে দিল যেটা স্বাধীনভাবে নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে তদন্ত করতে পারত? উত্তরটা সহজ, যে বাহিনীর বিরুদ্ধে অভিযোগ সেই বাহিনীকে যদি তদন্তের ভার দেওয়া হয়, তাহলে তার চূড়ান্ত ফল আজই লেখা যায়। আর সেই ফলের নাম আরও গুম, খুন ও বিচার।